ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বর ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। এ সময় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকা নিয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপির নেতারা। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির র্যালিটি শুরু হয়। ইলিয়াস মাতবরের রিপোর্ট। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালেমা খচিত ফিতা আর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো বিএনপি নেতাকর্মী নেমে আসে রাজপথে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আয়োজিত র্যালিতে অংশ নেয় ঢাকা মহানগরী বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়। র্যালি শুরু হওয়ার আগে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনে নারকীয় অত্যাচার হত্যা চলছে। এক সময় তারা বিশ্বের সব মুসলমানদেরকে নিঃশেষ করার চেষ্টা করবে। আমরা যারা সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জানাই ইসরায়েলের শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস করে দেবে। মুসলমানদেরকে সারা বিশ্বের কোনো শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। সারা বিশ্বের জন্য ইসরায়েলিদের এই ধরনের মানবতাবাদ নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। বিএনপি নেতারা বলেন, গাজায় গণহত্যার মধ্য দিয়ে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে। চারদিক থেকে ঘিরে রেখেছে গাজাকে। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই, যদিও বা একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে। কয়েকটি বড় শক্তি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। রাজধানী ঢাকায় কর্মসূচি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি নেতাকর্মীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পূর্বাঞ্চলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সালমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যে দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনার পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দের অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ার এই মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। জুলাই অভ্যুত্থানের গণহত্যায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, গণহার সবার নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যার মাস্টার মাইন্ড, নির্দেশদাতা ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত তাদের বিচার করা হবে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা ও গুমের ঘটনায় মামলা ও বিচারের সর্বশেষ অবস্থা জানতে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ প্রসিকিউশনের সদস্যরা। এই সময় তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত 339টি অভিযোগ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 39টি অভিযোগের তদন্ত চলমান। মামলা হয়েছে 22টি। এসব মামলায় মোট 141 জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 54 জন এবং পলাতক রয়েছে 87 জন। মামলা প্রমাণের যে স্ট্যান্ডার্ড থাকা উচিত, সেই স্ট্যান্ডার্ড ফলো করে অপরাধ প্রমাণ করবো। যাত্রাবাড়ি ওই যে এক গুলি করি মরে একটাই যায়, বাকিটি যায় না, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কিন্তু শুধু ওইটার উপরে আমরা ডিপেন্ড করছি না, তার পেছনে আরো অজস্র প্রমাণকে কানেক্ট করে একেবারে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মতো আমরা দেখাবো, যে কেউ দেখে বুঝবে যে হ্যাঁ এইটার থেকে এই পদ্ধতিতে এই কাজটা হয়েছে, যাতে করে জাতীয় আন্তর্জাতিকভাবে কোথাও কোনো প্রশ্ন তোলার সুযোগ তারা না পায়।
চিফ প্রসিকিউটর জানান, গণহত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিগত সরকারের প্রভাবশালী 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে ট্রুথ, এটার একটা আলাদা শক্তি আছে, সত্য ঘটনার একটা আলাদা শক্তি আছে। আমরা যা কিছু নিয়ে আসছি সেগুলো জাজল্যমান সত্য ঘটনা এবং অপরাধ, এটাকে আমরা প্রমাণ করতে সক্ষম হব। এক বিন্দু মিথ্যা অথবা বাইপাস করে কোনো কিছু করার প্রয়োজন আমাদের হবে না। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে এবং আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণহারে নয় বরং জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার মাস্টার মাইন্ড, অর্থের যোগানদাতা সহ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্তদের বিচার নিশ্চিতে কাজ করছে ট্রাইব্যুনাল। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে, তবে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ আরো 5 বছর এই সরকারকে থাকতে বলছে। কিন্তু অনেক কমে আসছে। এই যে সিলেটের যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই, সবার ক্ষেত্রে একই নির্দেশনা। এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না, আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশ কোনো সমস্যায় পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ স্থগিত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশকে তাৎক্ষণিক সুরক্ষা দেবে। রাকিব হাসানের রিপোর্ট। ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা পেত বাংলাদেশ। 2020 সাল থেকে বাংলাদেশ এই সুবিধা ভোগ করলেও সম্প্রতি দীর্ঘদিনের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। পার্শ্ববর্তী দেশ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা দেখছে না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তর। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ এবং তা 3 মাসের জন্য স্থগিতের বিষয়টি সাময়িক আখ্যা দিয়ে সরকারের মূল আকাঙ্ক্ষা বাণিজ্য ঘাটতি সমন্বয় করা বলেও জানান শেখ বশিরউদ্দিন। এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। চীন বাদে যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগামী 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে 3 মাসের জন্য বাংলাদেশের উপর আরোপিত 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানানো হয়। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে প্রায় 19,28,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে। এবার কেন্দ্রের আশপাশে বন্ধ রাখা হয়েছে ফটোকপির দোকান। এছাড়া 13 মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। আফজাল হোসেনের রিপোর্ট।
সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। বেলা 11টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। জানান, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। এটা বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। সন্তানেরা যখন খাতায় লিখতে ব্যস্ত তখন কেন্দ্রের বাইরে মায়েদের এমন অপেক্ষা। তবে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। আলহামদুলিল্লাহ ভালো, এখনো পর্যন্ত ভালো আছে, তারপরে দেখা যাক কি হয়। আমি চাই সব বাচ্চারাই পাশ করে যাক, মানে সবাই ভালো রেজাল্ট করুক। আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি সকল স্টুডেন্ট যেন ভালো রেজাল্ট করে। ইনশাল্লাহ ভালো, বাচ্চাদের প্রস্তুতি ভালো, বাচ্চাদের সাথে মায়েরও অবদান, ওদেরকেও পড়াচ্ছি, ওদের সাথে আমরা আরও পড়াচ্ছি, বেশি পড়ো। পরীক্ষা শেষে হাসি মুখে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা। জানান, পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা। সেই একদম অসাধারণ একটা পরীক্ষা হয়েছে, কিন্তু আজকে পরীক্ষা দিয়ে আমরা অনেক খুশি, কিন্তু পাস মার্কটা উঠছে, সবাই কিন্তু কোশ্চেনটা অনেক হার্ড হয়েছে। অসাধারণ পরীক্ষা, ইনশাআল্লাহ এ প্লাস। সারা বছর কিছু পড়ি নাই, এখন পরীক্ষা দিছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ পাস করব। পরীক্ষা যেরকম ভাবছিলাম হার্ড হবে ওরকম তেমন হয়নি, এবং হচ্ছে যে বিষয়টা হচ্ছে পড়াটা বেশি, যে পড়লেই পারা যায়। তো আজকে এক্সাম অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। হচ্ছে কোশ্চেন অনেক ইজি ছিল, তো সেই কারণে আমাদের অ্যান্সার করতে অনেক ভালো হচ্ছে। ফুল কোশ্চেনের অ্যান্সার তেমন ভালো মতো করতে পারি নাই, কোশ্চেন হার্ড ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরবর্তী পরীক্ষাগুলো যেন আরো ভালো হয়। এবছর সারা দেশে 3715টি কেন্দ্রে মোট 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 9,67,739 জন ছাত্রী এবং 9,61,231 জন ছাত্র। মাধ্যমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে বের হচ্ছেন শিক্ষার্থীরা। হলের পরিবেশ, প্রশ্নের মান সহ সার্বিক বিষয় নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের আশা, তাদের ফলাফল উজ্জ্বল করবে অভিভাবকদের মুখ, এবং সেই সাথে স্বপ্ন দেখছেন দেশের সেরা সব প্রতিষ্ঠানে চান্স পাওয়ার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয়ের আওতায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া। এর ফলে দেশের 60 থেকে 70% এলাকা আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি। বিডব্লিউওটি জানায়, চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টি বলয় এটি যে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে এবং 14 এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগে এবং কম সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয় 10 এপ্রিল থেকে আগামী 22 এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এই 13 দিনের বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। জাপানে দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকর্পোরেটেড। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সমঝোতা স্মারক হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হলো। এর মাধ্যমে প্রবাসী গমনেচ্ছুরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয় প্রশিক্ষণের সুযোগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বাংলাদেশের 695 জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে, কিন্তু এখন যে এমওইউটা হলো, এই এমওইউ হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও অনেক বেশি সম্প্রসারিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে 12টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে লিখিত মতামত জমা দেন। এ সময় দলটি জানায়, সংস্কার কমিশন 182টি প্রস্তাবের মধ্যে 145টির সাথে একমত তারা, 26টিতে দ্বিমত, 41টি নতুন প্রস্তাব এবং 4টি মৌলিক প্রস্তাব দেওয়া হয়েছে। যে আইনটা সকল দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমন করতে পারে, হ্যাঁ, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয় রক্ষক হবে দেশের। রাজধানীর বুক জুড়ে এখন শোভা পাচ্ছে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আঁকা দেয়াল চিত্র, যা গ্রাফিটি নামে পরিচিত। আর এসব ছবিতে প্রকাশিত পেয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেন রুখে দাঁড়িয়েছিল জনতা, সেসব দাবির চিত্র ফুটে আসে গ্রাফিটিতে। আর তাই নতুন স্বাধীনতার 7 মাসে পেরিয়ে গেলেও কি মানুষের সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, এ নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এই দেয়ালচিত্রের মাধ্যমে প্রকাশ পায় ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তখন দেয়ালচিত্রকে অনেকেই দেখেছেন তাদের স্বপ্ন হিসেবে, আবার অনেকের কল্পনায় ছিল এমন এক দেশের প্রত্যাশা। আর এই চিত্রকথার মধ্য দিয়ে সহজেই স্পষ্ট হয়ে ওঠে অধিকার আদায়ের পাশাপাশি বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এইসব গ্রাফিতি এখন সাধারণ মানুষের কাছে যেন শুধুই দেয়ালচিত্র, ওরা জানে না এর মর্ম অর্থ। আমি লেখাপড়া জানি না, আমার মাথায় এগুলো খেলে না, কিন্তু ছাত্ররা লাগছে এইটুকুই আমি জানি। এটার কি ভাষা এটা তো বুঝতে পারতাছি না। অথচ জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আঁকা এই চিত্রগুলো ছিল নিগূঢ় রহস্যে ঘেরা। তখন প্রতিটি ছবি যেন কথা বলতো তুষিত প্রাণে। গ্রাফিতি তো আমরা করেছি, শিক্ষিত সমাজ করেছি, কিন্তু দেশের বড় একটা অংশ পড়ে আছে যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি। সব জায়গায় বৈষম্য মানে এখনো যে দূর হয়ে গেছে এরকমটা না। প্রত্যেকটা গ্রাফিতি থেকে আমরা বুঝতে পারি আসলে যে সমাজের রিয়ালিটিটা কি। অ্যান্ড ইটস লাইক যে কথাগুলো আমরা প্রকাশ্যে বলতে পারতেছিলাম না আগে অনেক লম্বা একটা সময় ধরে, আমরা ট্রাই করতেছিলাম সেগুলো এক্সপ্রেস করার। শুধু তাই নয়, শিক্ষার্থীদের পাশাপাশি এক কাতারে দাঁড়িয়ে যে তরুণটি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আজ তার জীবনে এই গ্রাফিতির কি বার্তা বহন করে তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। কিছু কিছু সেগমেন্টে আমরা এখনো বৈষম্যের শিকার, কিছু কিছু সেগমেন্টে এখনো ক্লিয়ার হয়নি। আমার অধিকার কি এটা বুঝতে হলে মানুষকে আরো সময় লাগবে, মানুষকে সেই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছাতে হবে, এটাও আমাদেরই দায়িত্ব। আর তাই বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা আত্মত্যাগী যে যুবক স্বাধীনতার স্বপ্ন দেখেছে, যে নতুন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়িত হলো কতটা সেটাই এখন দেখার বিষয়। যে বাণী অন্তরে পাথর চাপা দেওয়া যায়নি, সেই বাণী এভাবেই ফুটে উঠেছিল রাজধানী সহ দেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে। আর এইসব দেয়াল লিখনগুলো তখন বলছিল মুক্তি চাই, অধিকার চাই, স্বাধীনতা চাই। অতঃপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে এসেছে ঠিকই, কিন্তু ফিরে আসেনি বাঙালির সেই বৈষম্যহীন অধিকার, এমনটাই বলছেন সাধারণ মানুষ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।